বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের এই অনলাইন কার্যক্রমে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে আজকে অনেক ভালো লাগছে যে অনেক দিন পর তোমাদের সাথে আমি জয়েন করতে পেরেছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষ বাংলার শিক্ষার্থীদের কৃষ্ণকুমারী নাটকটি নিয়ে আলোচনা করব। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আমি কলেজ চলাকালীন তোমাদের ক্লাসে কৃষ্ণকুমারী নাটকটি শুরু করেছিলাম, শেষ করা সম্ভব হলো না, তাই ভাবলাম এটা দিয়ে শুরু হোক আমার অনলাইন ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমাদের আমি ক্লাসেও বলেছিলাম যে কৃষ্ণকুমারী নাটক সংক্রান্ত যে আলোচনা আছে এগুলো বুঝতে গেলে আসলে আমাদের মূল নাটকটা পড়ে শেষ করতে হবে। এখন অনলাইন ক্লাসে আসলে ওইভাবে পড়ানো সম্ভব না, শুধু আলোচনায় আমি করতে পারবো। যদি তোমাদের মূল নাটকটি পড়া থাকে তাহলে আমার এই আলোচনাগুলো তোমাদের অনেক কাজে আসবে আশা করি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমরা অবশ্যই যাও। ঠিক আছে শিক্ষার্থীরা, ওকে। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নাটক কৃষ্ণকুমারী, মাইকেল মধুসূদন দত্তের রচনা। তো মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে আমরা বাংলার স্টুডেন্ট হিসেবে কিন্তু কম বেশি সবাই জানি। তারপরও যেহেতু তার নাটক নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো দুই চারটি কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আসলে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক নাট্যকার হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম বাংলায় ঐতিহাসিক ও ট্র্যাজিক নাটক রচয়িতা। ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটক বাংলা সাহিত্যে তিনি প্রথম উপহার দিয়েছেন। আর পাশ্চাত্য আদর্শ অনুসরণ করে নাটক রচনায় বাংলা সাহিত্যের পথ শুরু করে দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের বাংলায় রচিত একটি ঐতিহাসিক নাটক। এই কৃষ্ণকুমারী নাটকে তিনি ইতিহাসের উপাদানকে সচেতনভাবে গ্রহণ করেছেন। প্রবল প্রতিভাধর আসলে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন। তিনি কৃষ্ণকুমারী নাটকে যেমন ইতিহাসের উপাদানকে সচেতনভাবে গ্রহণ করেছেন, আর তেমনি ঐতিহাসিক চরিত্রের মধ্যে প্রাণ বিয়োগ ঘটিয়ে নাটক কাহিনীকে করেছেন করুণ রসাত্ম। তোমরা যারা কৃষ্ণকুমারী নাটকটি পড়েছ, তোমরা দেখেছ যে এখানে যেমন হাস্যরস আছে, যেমন জটিলতা আছে, আবার করুণ রসেরও স্ফুরণ রয়েছে। আচ্ছা, সেদিকে আমি পরে যাব। তবে এই নাটকটি আলোচনার পূর্বে আমি এই আলোচ্য বিষয়কে 8টি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে ঐতিহাসিকতা, 2 হচ্ছে ট্র্যাজেডি, 3 অতি প্রাকৃতের ব্যবহার, 4 চরিত্র বিশ্লেষণ, 5 গুরুত্বপূর্ণ উক্তির বিশ্লেষণ, 6 প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব, 7 উৎকর্ষ ও অপকর্ষ বিচার, 8 ভাষা বিচার। মোটামুটি এই 8টা বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে আশা করা যায় যে কৃষ্ণকুমারী নাটক আমাদের আরও বেশি বোধগম্য হবে। আচ্ছা, তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কৃষ্ণকুমারী নাটকের ঐতিহাসিক গুণ। আমার মোটামুটি 3-4টা এপিসোড লাগবে কৃষ্ণকুমারী নাটকটি নিয়ে। তো আজকে আমি আলোচনা করব নাটকটির ঐতিহাসিক গুণ নিয়ে। তো এই ঐতিহাসিকতা আলোচনার আগে কৃষ্ণকুমারী নাটকের
কিছু ইনফরমেশন আমি তোমাদের দিতে চাই। এই তথ্যগুলো জানা আমাদের জানার জন্য যেমন জরুরি, তেমনি আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে 10 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1 নম্বরে, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ইনফরমেশনগুলো একেবারে নখদর্পণে রাখবে তোমরা, আশা করি পরীক্ষায় সফলকাম হবে। ঠিক আছে? আসলে এই যে কৃষ্ণকুমারী নাটকটির কথা আমরা বলছি, এই নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের অনুরোধে লিখেছিলেন। কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের অনুরোধে টড বর্ণিত রাজপুতগণের ইতিহাস হতে তিনি কৃষ্ণকুমারী নাটকের কাহিনীটি নিয়েছেন। আর তিনি এই কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কেই এই কৃষ্ণকুমারী নাটকটি উৎসর্গ করেছেন। এর রচনাকাল হচ্ছে, মানে কৃষ্ণকুমারী নাটকের রচনাকাল 1860 আর প্রকাশকাল 1861। এই প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে কার অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটক রচনা করেছেন, কোথা থেকে তিনি কাহিনী নিয়েছেন, আসতে পারে রচনাকাল কত, প্রকাশকাল কত। আমি এখন যে তথ্যগুলো দিব প্রতিটা লাইন থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। আর এই নাটকটি মাইকেল মধুসূদন দত্তের একটি নাটক আছে, তোমরা জানো, শর্মিষ্ঠা। এই নাটকটির পরিণত রূপ হচ্ছে এই কৃষ্ণকুমারী নাটক। ঠিক আছে? এখন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে কৃষ্ণকুমারী নাটক প্রথম ট্র্যাজেডি নাটক হিসেবে বিবেচিত। আর মাইকেল মধুসূদন দত্তের রচিত সর্বশেষ নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। পরীক্ষায় আসে যে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কী, আবার আসে মাইকেল মধুসূদন দত্তের রচিত সর্বশেষ নাটক কী, এগুলো একটু মনে রাখতে হবে। আর এই নাটকটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই নাটকে কালগত ও স্থানগত ঐক্য যথাসম্ভব রক্ষিত হয়েছে। আর কৃষ্ণকুমারী নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল 1867 সালের 8 ফেব্রুয়ারি শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটিতে। আর কৃষ্ণকুমারী নাটকের প্রথম সংস্করণের ব্যয়ভার বহন করেছিলেন মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। কৃষ্ণকুমারী নাটকের ঘটনা 4 দিনের কিছু বেশি সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। এটাও পরীক্ষায় আসে যে কৃষ্ণকুমারী নাটকের সময়কালটা 4 দিনের কিছু বেশি সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। আর কৃষ্ণকুমারী নাটকে বর্ণিত স্থান হচ্ছে উদয়পুর হতে জয়পুর। এ নাটকে রয়েছে 5টি অঙ্ক, 14টি গর্ভাঙ্ক। আর এই নাটকের প্রধান পাত্রপাত্রী হচ্ছে 11 জন। ঠিক আছে? তো এই হলো মোটামুটি কৃষ্ণকুমারী নাটক সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো শিক্ষার্থীরা, এবার আমি আমার আলোচনায় আসি, মূল আলোচনায়, যেটা বলেছিলাম যে আজকে আমি তোমাদেরকে ঐতিহাসিক গুণ, কৃষ্ণকুমারী নাটকের ঐতিহাসিক গুণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, একটা বিষয় যে ঐতিহাসিক গুণ, ঠিক আছে, এর আগেও তোমরা ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে পড়েছ ঐতিহাসিক গুণ নিয়ে। নাটকেও তোমাদের এর আগে পড়ে থাকতে পারো ফার্স্ট ইয়ারে। যাই হোক, ওইদিকে যাব না। তবে কৃষ্ণকুমারী নাটকের ঐতিহাসিক গুণ নিয়ে আলোচনার আগে আমাদেরকে জানতে হবে আসলে ঐতিহাসিক নাটকটা কি। ঠিক আছে? তো ঐতিহাসিক নাটকটা কি সাধারণভাবে আমরা কি বলবো, যে আসলে ইতিহাসের কোনো অধ্যায়কে অবলম্বন করে যে নাটক রচিত হয় সেটাই ঐতিহাসিক নাটক। হ্যাঁ, মোটামুটি সাধারণ সঙ্গে এটাই যে ঐতিহাসিক নাটক ইতিহাসের কোনো অধ্যায়কে অবলম্বন করে রচিত হয়। তো এই ঐতিহাসিক নাটকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ঐতিহাসিক নাটকে ঐতিহাসিক সত্যকে ক্ষুণ্ণ করা যাবে না। ঐতিহাসিক যে সত্যতা থাকবে সেটা আমাদেরকে বহাল রাখতে হবে।
ঐতিহাসিক নাটকে কি করা হয়, যে শুধু সাহিত্যিক বা নাটকীয় প্রয়োজন অনুযায়ী 2-4টি কল্পিত চরিত্র বা কাহিনীর প্রয়োজনে উপস্থাপন করে যে নাটক রচিত হয় সেটাকে আমরা ঐতিহাসিক নাটক বলবো। অর্থাৎ ইতিহাসের কোনো কাহিনী বা ঘটনা এখানে আসতে পারে, কোনো সামাজিক কিংবা রাজনৈতিক সংকট, সংঘাত, আন্দোলন আসতে পারে রাজা কিংবা রাষ্ট্রনায়কের কোনো বৃত্তান্ত প্রভৃতি এই ঐতিহাসিক নাটকের বিষয়বস্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন আসে যে আমি ঐতিহাসিক সত্যকে ক্ষুণ্ণ করতে পারবো না, তার মানে কি ঐতিহাসিক নাটক কোনো ইতিহাস? আসলে না, নাটক কখনো ইতিহাস হতে পারে না। নাটক হচ্ছে এতে দর্শক মনোরঞ্জনে অভিনয়ের উপযোগী দৃশ্যকাব্য। আবারও বলছি, এটি দর্শক মনোরঞ্জনে অভিনয়ের উপযোগী দৃশ্যকাব্য। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো যে আসলে এটা কোনো ইতিহাস নয়। যেহেতু নাটক দর্শক মনোরঞ্জনে অভিনয়ের উপযোগী দৃশ্যকাব্য, তাই আসলে নাটককে ঐতিহাসিক রূপে দাঁড় করাতে হলে সমগ্র ইতিহাসকে আমরা অবিকৃতভাবে গ্রহণ করতে পারবো না, এখানে অবশ্যই কিছু বিকৃতি থাকবে। তবে কাহিনী ও চরিত্রের প্রয়োজনে ইতিহাসকে ক্ষুণ্ণ না করে কল্পনার আশ্রয় নিলে যথার্থ ঐতিহাসিক নাটকের রূপ বিকশিত হয়। কৃষ্ণকুমারীকে আমি বলেছিলাম প্রথমে আমার ক্লাসের শুরুতে বলেছিলাম এটা ঐতিহাসিক নাটক, বাংলায় রচিত। কিন্তু আসলে আমরা যখন কৃষ্ণকুমারী নাটকের ঐতিহাসিক গুণ নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন আসলে দেখব, যখন এটাকে বিচার বিশ্লেষণ করব, আমরা দেখব আসলে এটাকে পুরোপুরি আমরা ঐতিহাসিক নাটক আসলে বলতে পারবো না, এটা হচ্ছে ইতিহাস আশ্রিত নাটক। এখন কেন পুরোপুরি ঐতিহাসিক নাটক না বলে ইতিহাস আশ্রিত নাটক বলবো, সেটাই আমরা আমার এই আলোচনায় আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা বললাম যে এটা আসলে পুরোপুরি ঐতিহাসিক নাটক নয়, এটা হচ্ছে ইতিহাস আশ্রিত নাটক। ঠিক আছে, এই নাটকে মধুসূদন দত্ত নিজের নাট্য প্রতিভা বিকাশের পূর্ণ সুযোগ পেয়েছিলেন। এ নাটক থেকেই বাংলা নাটকের যথার্থ আধুনিক পর্যায়ে আরম্ভ হয়েছে। ইতিহাসও যে নাটকের শিরা উপশিরা ধমনীতে জীবন রস সঞ্চার করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই কৃষ্ণকুমারী নাটক। তোমরা জানো যে মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নাটকটি উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থ অবলম্বনে রচনা করেছেন। তবে এই গ্রন্থের পুরোপুরি কাহিনী তিনি তার নাটকে ব্যবহার করেননি। গ্রহণ বর্জনের মধ্য দিয়ে মূল ঘটনাকে তিনি ঠিক রেখেছেন। তিনি নাটকে নতুন কিছু চরিত্রের সংযোজন করে নিজের মতো করে বিষয়বস্তু সাজিয়ে কৃষ্ণকুমারীকে ইতিহাস আশ্রিত ট্রাজিক নাটকের রূপ দিয়েছেন। এখন ট্রাজিক এটা আরেকটাই আলোচনার বিষয়, এটা আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব। আজকে আমরা শুধু আলোচনা করব যে আসলে এই কৃষ্ণকুমারী নাটকটি কেন ঐতিহাসিক নাটক না হয়ে ইতিহাস আশ্রিত নাটক বলে বিবেচিত হলো। এটা ট্র্যাজেডি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো এখন এই ঐতিহাসিক গুণ নিয়ে, কৃষ্ণকুমারী নাটকের ঐতিহাসিক গুণ নিয়ে, এর ঐতিহাসিকতা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আসলে এই নাটকটির কাহিনী, চরিত্র, এই বিষয়গুলোকে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে, তাহলে মোটামুটি আমরা অনুধাবন করতে সক্ষম হব। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা যেটা পড়েছ যে জয়পুর রাজ জগৎ সিংহের একজন উপপত্নী ছিল নাটকে, তার নাম হচ্ছে বিলাসবতী। আর টডের কাহিনীতে তার নাম ছিল
কর্পূর মোহনচুরি, ঠিক আছে। আর তিনি তার নাম দিয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত দিয়েছেন বিলাসবতী। বিলাসবতীর চরিত্রটার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত অভিমান ও ঈর্ষা স্থাপন করে নায়িকা কৃষ্ণকুমারীর বিপরীতে আসলে প্রতিস্থাপন করেছেন এই বিলাসবতীর চরিত্রটিকে। তারপরে তোমরা দেখবে বিলাসবতীর একজন সখী ছিল, নাম হচ্ছে মদনিকা। মদনিকার চরিত্রটিকে তিনি জটিলতা ও হাস্যরসের উপাদান দিয়ে আসলে তৈরি করেছেন। এই যে জটিলতাটা, যে জগৎ সিংহ কৃষ্ণকুমারীর রূপে গুণে মুগ্ধ হয়ে তার ছবি দেখে যখন ধনদাসকে দূত হিসেবে প্রেরণ করে কৃষ্ণকুমারী বাবার কাছে বিয়ের জন্য, বিয়ের প্রস্তাব দিয়ে যখন ধনদাসকে প্রেরণ করা হয়, তখন এই মদনিকা কি করেছে? মদনিকা কৃষ্ণার নাম করে মরুরাজ মানসিংহের কাছে চিঠি লিখেছে বিলাসবতীর দুঃখে দুঃখী হয়ে। আর ওইদিকে মানসিংহ কৃষ্ণার নামে পাওয়া চিঠি পেয়ে সেও দূত প্রেরণ করে কৃষ্ণার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। তো এই যে দুই দেশের রাজার মধ্যে যে দ্বন্দ্ব, যে জটিলতা, এটা মদনিকারই সৃষ্টি। এখানে মদনিকায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারপর আরেকটা বিষয় তোমরা দেখো যে মানসিংহের দূতের কাছে আর জগৎ সিংহের দূতের কাছে দুই দেশের রাজা সম্বন্ধে কি মিথ্যে বলে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি করা হয়, সেটার পিছনেও কিন্তু মদনিকার হাত ছিল। তো এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটা আসলে মাইকেল মধুসূদন দত্তের নিজস্ব সৃষ্টি। এটা টডের কাহিনীতে ছিল না। টডের কাহিনীতে এটাই ছিল যে দুই দেশের রাজার মধ্যে কৃষ্ণকুমারীকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, এটা টডের কাহিনীতে পাওয়া যায়। তো মধুসূদনের রচনার সাথে টডের কাহিনীর এখানে সাদৃশ্য হয়েছে, মানে মূল ঘটনাকে তিনি অবৃত্ত করেননি, মূল ঘটনাকে তিনি ঠিক রেখে মদনিকা চরিত্রটি সৃষ্টির মাধ্যমে নাট্য কাহিনীর মধ্যে একটা জটিলতা সৃষ্টি করেছেন, হাস্যরসের সৃষ্টি করেছেন। বোঝা গেছে যে কোথায় মাইকেল মধুসূদন দত্তের আসলে স্বাতন্ত্র্য। ওকে, আরেকটা বিষয় তোমরা দেখো যে মধুসূদন দত্ত জগৎ সিংহকে এই নাটকে একজন নির্বোধ কামাসক্ত ব্যক্তির রূপে আসলে উপস্থাপন করেছেন। টডের কাহিনীতে আসলে আমরা জগৎ সিংহের মধ্যে মানবানুভূতিরও আসলে প্রতিফলন দেখা যায়, এখানে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। তারপর ভীমসিংহকে তিনি গম্ভীর ও বিষাদাচ্ছন্ন রূপে অঙ্কিত করেছেন। ধনদাসকে তিনি ধূর্ত, ধনলোভী তথা কামার্ত ব্যক্তিরূপে উপস্থাপন করেছেন। আবার কৃষ্ণাকে অভিজাত বংশের কোমল চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। এই কৃষ্ণার চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে ইফিজেনিয়া চরিত্রের। এটা আসে অনেক সময় পরীক্ষায়, যে কৃষ্ণার সাথে কার সাদৃশ্য রয়েছে, ইফিজেনিয়া চরিত্রে। তো এখন এই যে মানসিংহকে না দেখে কৃষ্ণার যে মানসিংহের প্রতি আসক্ত হওয়া, তার প্রেমে পড়ে যাওয়া, এটা আসলে মাইকেল মধুসূদন দত্তের আসলে কল্পনা।
ঠিক আছে। আসলে এ জাতীয় কাহিনী সৃষ্টি করা হয়েছে শুধু কৃষ্ণার চরিত্রকে মানবিক গুণে গুণান্বিত করার জন্য। তাই এই নাটকে ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধতর হয়েছে। বোঝা গেছে বিষয়টা, যে এই যে কৃষ্ণকুমারী, তাকে যে এত ঘাত প্রতিঘাত, তারপর শেষ পর্যন্ত তার আত্মহত্যা, এই যে এত কঠিন পরিস্থিতির মধ্যে কৃষ্ণকুমারীর পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া, এই যে এখানে অনেক জায়গায় মাইকেল মধুসূদন দত্তের কল্পনা ছিল, কল্পনার আশ্রয় ছিল। তার একমাত্র কারণ হচ্ছে যে তাকে মানবিক গুণে গুণান্বিত করা, আর এ কারণেই এখানে ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধতর হয়েছে। আর মধুসূদন টডের ইতিহাস থেকে মেবারের এমন কিছু সংকটপূর্ণ অধ্যায় নির্বাচন করেছেন যা তার চরম দুর্ভাগ্যের কাহিনী ব্যক্ত করে। কৃষ্ণার আত্মহত্যার শোকাবহ নিষ্ঠুর, তোমরা ঘটনাটা পড়ে জেনেছ, কিন্তু এর ব্যঞ্জনা হচ্ছে ব্যাপক। কারণ এর মধ্য দিয়েই মেবারের নির্বাপিত শেষ ম্লান রশ্মিটুকুর করুণ পরিণতি আসলে ব্যক্ত হয়েছে। মেবারের পূর্ব গৌরব ও বর্তমান হীন অবস্থার সন্ধিস্থলে কাহিনী সংস্থাপন করে মধুসূদন কৃষ্ণার আত্মবিসর্জন ও ভীমসিংহের অন্তর্দ্বন্দ্বের কাহিনী বেদনার্ত ভাষায় লিপিবদ্ধ করেছে। বোঝা গেছে বিষয়টা। আর আরেকটা বিষয় এখানে, যে মধুসূদন তার কৃষ্ণকুমারী নাটক রচনায় প্রলুব্ধ হয়েছেন সমরপ্রিয় লর্ড ওয়েলেসলির হঠকারী সিদ্ধান্ত গ্রহণে প্রজামনে যে অসন্তোষ তৈরি হয়, সেই বিভীষিকাময় অবস্থা অনুধাবন করে। ইউরিপিডিস, তোমরা জানো, ইউরিপিডিসের নাম শুনে থাকবে। ইউরিপিডিস তার দ্য ট্রোজান ওমেন নাটকে ব্যক্তি জীবনকে আশ্রয় করে যেমন ট্রয় নগরীর পতন কাহিনী রচনা করেছিলেন, মধুসূদনও তেমনি কৃষ্ণার কাহিনীর আশ্রয়ে মেবারের জনগণের করুণ পরিণতি ও চরম দুর্ভাগ্যের চিত্র আসলে অঙ্কন করেছিলেন কৃষ্ণকুমারী নাটকে। কৃষ্ণকুমারী পদ্মিনীর আদেশ পালন করে যে আপন কুলমান এবং নিজ দেশ রক্ষা করতে চায়, সেই বিষয় মধুসূদন স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন এই কৃষ্ণকুমারী নাটকে। কৃষ্ণকুমারী নাটকের কাহিনী ঐতিহাসিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে স্থাপিত হলেও নাট্যকার এতে আত্মদ্বন্দ্ব, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত চিত্তবৃত্তির ওপর আসলে গুরুত্ব আরোপ করেছেন। আসলে এই যে বিষয়গুলো আমি উপস্থাপন করলাম, এই বিষয়গুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আসলে তিনি টডের গ্রন্থ থেকে আসলে ইতিহাসের কিছু উপাদান আসলে এখানে, মানে ইতিহাসের সারবস্তুটাকে আসলে এখানে তিনি গ্রহণ করেছেন। ইতিহাসটা কিন্তু এখানে নক্ষত্ররূপে বিরাজমান। তিনি এখানে নতুন কিছু চরিত্র সৃষ্টি করেছেন, বেশ কিছু ঘটনা গ্রহণ বর্জনের মধ্য দিয়ে তিনি কৃষ্ণকুমারী নাটকটিকে উপস্থাপন করেছেন। তো আসলে এই যে ঘটনার চরিত্রের বিশ্লেষণগুলো করলাম, এর দ্বারা আমরা কি বুঝতে পারি? আসলে এটা কি পুরোপুরি ঐতিহাসিক নাটক? আসলে না, এটা হচ্ছে ইতিহাস আশ্রিত একটি ট্র্যাজিক নাটক। এই নাটকের ট্র্যাজেডি নিয়ে আমি নেক্সট এপিসোডে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।